পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাসে যা ঘটেছে তা বাংলার মানুষ আগে কখনো দেখেনি। তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ, হ্যাঁ ২০ জন, একসাথে দল ছেড়ে বিদ্রোহ ঘোষণা করলেন। কেউ গেলেন অন্য দলে, কেউ বা নতুন প্ল্যাটফর্মে নাম লেখালেন। রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঘাঁটি থেকে একসাথে এতগুলো মানুষ বেরিয়ে যাওয়া, এটা ছিল অভূতপূর্ব। অনেকেই তখন বলতে শুরু করলেন, মমতার যুগ শেষ, তৃণমূল ভেঙে পড়ছে, কালীঘাটে আর আগের সেই জৌলুস নেই। কিন্তু তারা যেটা বুঝতে পারেননি সেটা হলো, রাজনীতিতে শেষ হাসি কে হাসে সেটাই আসল কথা। এবার আসুন বর্তমানে। গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা সৌগত রায়, যাকে বাংলার রাজনীতিতে বুদ্ধিমান খেলোয়াড় হিসেবেই সবাই চেনেন। বাংলা একটা প্রবাদ আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সৌগত রায় ঠিক সেই প্রতিবাদকেই বাস্তবে প্রমাণ করতে চলেছেন। খবর পাওয়া যাচ্ছে, সৌগত রায়ের সাথে সরাসরি যোগাযোগ করছেন বিদ্রোহী শিবিরের ৩ সংসদ, আবু তাহের খান, খলিলুর রহমান এবং আরও একজন। তারা কালীঘাটে ফিরতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আবারও ধরতে চাইছেন। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। এই ৩ জনের ফিরে আসা যদি শুধু ৩ জনের ব্যাপার হতো, তাহলে এটা নিয়ে এত আলোচনা হতো না। আসল বিষয় হলো, এই ৩ জন ফিরলে নাকি বাকি ১৭ জনের মাথায় আকাশ ভেঙে পড়বে। কিভাবে সেটাই বলছি। একটু ধৈর্য ধরুন, কারণ এই অংশটা না বুঝলে পুরো ঘটনার গভীরতাটা বোঝা যাবে না। ভারতের সংবিধানে দলত্যাগ বিরোধী একটি আইন আছে। এই আইন অনুযায়ী কোনো দলের সংসদ যদি দল ছেড়ে অন্য দলে যোগ দেয়, তাহলে তার সংসদ পদ বাতিল হতে পারে। তবে এখানে একটা ফাঁক আছে। যদি দলের মোট সংসদের 2/3 একসাথে অন্য দলে যোগ দেয় বা মিশে যায়, তাহলে সেটাকে দলত্যাগ হিসেবে গণ্য করা হয় না। একে বলা হয় মার্জার। অর্থাৎ 20 জন একসাথে গেলে তারা এই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারেন। এবার ভাবুন, 20 জনের মধ্যে 3 জন যদি ফিরে আসেন, তাহলে কি হবে? তখন সংখ্যা দাঁড়াবে 17, আর 17 জন 2/3 শর্ত পূরণ করতে পারে না। ফলে তাদের ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন পুরোপুরি প্রযোজ্য হয়ে যায়। আর সেই আইনে যদি আদালত রায় দেয়, তাহলে এই 17 জনের প্রত্যেকের সংসদ পদ বাতিল হয়ে যাবে এক মুহূর্তে। কোনো আপিল নেই, কোনো পালানোর পথ নেই। বুঝতে পারছেন কি মাস্টার স্ট্রোক? 3 জনকে ফেরত আনার মধ্য দিয়ে বাকি 17 জনের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া, এটাই সেই দাবার চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালা হচ্ছে। আর এই চালটার মূল নকশাকার হিসেবে কাজ করছেন সৌগত রায়। কিন্তু প্রশ্ন হলো, এই 3 জন কেন ফিরতে চাইছেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিজেদের কথার মধ্যেই। আবু তাহের খান প্রায় 1 মাস আগে প্রকাশ্যে বলেছিলেন, কোনোভাবেই বিজেপির সাথে হাত মেলানো সম্ভব না। তিনি স্পষ্ট করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী, তার প্রতি শ্রদ্ধা অটুট। সেদিন অনেকে এই কথাকে হালকাভাবে নিয়েছিলেন, ভেবেছিলেন বিদ্রোহের পর এসব কথা সবাই বলে, পরে ঠিক মানিয়ে নেবেন। কিন্তু দেখা যায় সে কথা শুধু কথা ছিল না, সেটা ছিল আসন্ন প্রত্যাবর্তনের প্রথম ইঙ্গিত। আর সাংবাদিকরা যখন এই ফিরে আসতে যাওয়া সংসদদের জিজ্ঞেস করলেন, আপনারা তো অন্য দলে মার্জ হয়ে গেছেন, তাহলে সে দলের কি হবে? তখন তাদের উত্তর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বললেন, সেটা আবার কি, খোঁজখবরই পাওয়া যাচ্ছে না। এই একটি বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, তারা যে দলে গিয়েছিলেন সে দলের অস্তিত্বই তাদের কাছে আর অর্থবহ নয়। এবার আসুন পুরো ঘটনার আরেকটা দিক দেখি। ফিরে আসার জন্য এই 3 সংসদ একটা শর্ত দিয়েছেন। তারা বলছেন, আমাদের সংসদ পদ বাতিলের যে মামলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, সেটা প্রত্যাহার করতে হবে। খুবই যৌক্তিক দাবি, কারণ তারা ফিরে আসলে তাদের বিরুদ্ধে মামলা থাকার কোনো মানেই হয় না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা একটা শর্ত দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ঠিক আছে, মামলা প্রত্যাহার করা যেতে পারে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, এই তৃণমূল কংগ্রেসের জন্য কী লাভ? লাভটা বিশাল, কারণ এই 3 জন বেরিয়ে আসা মাত্রই বিদ্রোহী শিবিরের সংখ্যা কমে দাঁড়াবে 17-তে। আর সেই মুহূর্তে দলত্যাগ বিরোধী আইনের ফাঁস সেই 17 জনের গলায় আরও শক্ত হয়ে বসবে। এবার ভাবুন, সেই 17 জনের অবস্থাটা এখন কেমন? তারা এখন না ঘরকা না ঘটকা অবস্থায়। যে দলে গেছেন সে দলের ভবিষ্যৎ অনিশ্চিত, যে দল ছেড়ে এসেছেন সে দল তাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তাদের নিজেদের সহযোগীরাই একে একে পালের হাওয়া বদলাচ্ছেন। সূত্র বলছে, শুধু এই 3 জন না, আরও বেশ কয়েকজন সংসদ নাম প্রকাশ না করে সৌগত রায়ের মাধ্যমে কালীঘাটে ফেরার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তারা এখনও প্রকাশ্যে আসছেন না, কারণ পরিস্থিতি বুঝে পা ফেলতে চাইছেন। কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ চলছে, ফোন হচ্ছে, বার্তা যাচ্ছে, মধ্যস্থতাকারীরা সক্রিয়। এখন একটু বড় পরিসরে ভাবি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা চলছে তা শুধু দলীয় রাজনীতির হিসাব নিকাশ না, এর পেছনে আরও গভীর কিছু প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলার একটা বড় অংশের মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তাকে নিয়ে অভিযোগ উঠেছে যে তিনি সবার মুখ্যমন্ত্রী হিসেবে আচরণ করছেন না। একটি বিশেষ কিছু ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে তার কিছু বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী প্রকাশ্যে বলেছেন, শুভেন্দু অধিকারী একজন দুর্ঘটনাবশত মুখ্যমন্ত্রী। জনগণ সরাসরি তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেননি, তিনি শুধুমাত্র একটি নির্বাচনী এলাকার বিধায়ক হিসেবে জিতেছেন। আর ঠিক এই জায়গাতেই বিদ্রোহী সংসদের এক বড় অংশ নড়ে চড়ে বসছেন। তারা দেখছেন যে শিবিরে গিয়েছেন সেই শিবিরের নেতৃত্ব বিকৃত হচ্ছে দিন দিন, জনসমর্থন কমছে, সাম্প্রদায়িক মন্তব্যের কারণেই সারা দেশে সমালোচনা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারালেও জনমানসে এখনও একটা বড় জায়গা দখল করে আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা কি এদের ফেরত নেবেন? এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দক্ষতা বোঝা যায়। তিনি সবাইকে ফেরত নিচ্ছেন না, তিনি বেছে বেছে নিচ্ছেন যারা সত্যি অনুতপ্ত, যারা বিজেপির সাথে আদর্শগতভাবে মিশতে পারছেন না, তাদের জন্যই তিনি তার দরজা খোলা রেখেছেন। কিন্তু সেই দরজায় একটা শর্ত আছে, দল থেকে বহিষ্কার মেনে নিতে হবে, অর্থাৎ ফিরে এসেও দলের ব্যানারে থাকা যাবে না, নির্দলীয় হিসেবে থাকতে হবে। এটা একদিকে শাস্তি, অন্যদিকে কৌশল। শাস্তি এই অর্থে যে দল ত্যাগের একটা মূল্য দিতে হবে, আর কৌশল এই অর্থে যে 3 জন বেরিয়ে আসলেই বাকি 17 জনের জাহাজ ডুবে যাবে। এবার চলুন একটু ইতিহাস দেখা যাক। ভারতের রাজনীতিতে দলত্যাগ বিরোধী আইন নিয়ে বারবার নাটক হয়েছে। মহারাষ্ট্রে শিবসেনার ভাঙনের সময় দেখা গেছে কিভাবে সংখ্যার খেলায় একটা পুরো দল দুভাগ হয়ে যায়। সেখানেও একই ধরনের আইনি লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসও সেই একই আইনের পথেই হাঁটছে। এবং মজার বিষয় হলো, দুই ক্ষেত্রে আইনজীবী কপিল সিব্বাল জড়িত। তিনি তৃণমূলের পক্ষে এবং শিবসেনার মূল গোষ্ঠীর পক্ষেও একই ধরনের মামলা পরিচালনা করছেন। এর মানে কি? এর মানে হলো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। ভারতের গণতন্ত্রে দলত্যাগ বিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিদ্রোহীদের শায়েস্তা করার একটা নতুন রাজনৈতিক কৌশল গড়ে উঠছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৌশলের সবচেয়ে ধারালো প্রয়োগ করতে চলেছেন। এবার ভাবুন সেই 17 জন সংসদ সদস্যদের কথা। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন, চিন্তার কিছু নেই, 20 জন একসাথে আছি। এগুলো বিজেপির সাথে থাকতে হবে, যে দলের সাম্প্রদায়িক রাজনীতির বাংলার সংস্কৃতির সাথে মেলে না বলেই অনেকেই মনে করেন। আর এটাকেই বলে চেকমেট। আর এই চেকমেটের পেছনের কারিগর যে সৌগত রায়, তিনি কিন্তু কোনো বড় ঘোষণা দেননি। বাংলার রাজনীতিতে একটা কথা চালু আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো শেষ ভাবতেনি, কারণ তিনি ফিনিক্স পাখির মতো। যতবার তাকে শেষ করার চেষ্টা করা হয়েছে, ততবারই তিনি ছাই থেকে উঠে দাঁড়িয়েছেন। এবারও কি তাই হতে চলেছে? রাজনীতিতে আনুগত্য একটা মুদ্রা, এই মুদ্রার দুটো পিঠ, একদিকে সুযোগ, অন্যদিকে ঝুঁকি। এখন প্রশ্ন হলো, আগামী কয়েক সপ্তাহে কি ঘটবে? আদালত কি রায় দেবেন? 17 জনের সংসদ পদ কি সত্যি খারিজ হবে, নাকি শেষ মুহূর্তে আরও কয়েকজন ফিরে এসে সংখ্যার খেলা আবারও বদলে দেবেন? এই প্রশ্নের উত্তর এখন সময়ের গর্ভে। কিন্তু একটা বিষয় তো সত্যি পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো দলের ক্ষমতা না, নেতার জনপ্রিয়তা না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি আইন। আপনার কি মনে হয়, এই 17 জন কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন, নাকি একে একে সবাই কালীঘাটের দিকেই ছুটবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক কি পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা আবারও বদলে দেবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে যা আসছে সেটা হয়তো আজকের থেকেও বেশি চমকে দেবে আপনাকে।